আসসালামু আলাইকুম, স্বাগতম দেশটক সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত বর্ণনা। ইসরায়েলের বিরুদ্ধে চীনের সরাসরি যুদ্ধে রেড লাইন ঘোষণা। ইরানের ভয়ে পারস্য উপসাগর থেকে পালিয়েছে মার্কিন রণতরী। ইরান সীমান্তে মার্কিন নজরদারি বিমানের মহড়া, উত্তেজনা। ট্রাম্পের শান্তি বোর্ডে যোগ দিয়েছে ইসরায়েল, নেই ফিলিস্তিন। ইরানের ইউরেনিয়াম দিয়ে 1 ডজন পরমাণু বোমার আশঙ্কা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দেশটক সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এশিয়ার পরাশক্তি চীন মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে এক কঠোর এবং নজিরবিহীন বার্তা দিয়েছে, যা কার্যত ইসরায়েলের বিরুদ্ধে একটি রেড লাইন বা চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। বেজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কূটনৈতিক মহল থেকে যে ধরনের বিবৃতি এসেছে তা বিশ্লেষণ করলে দেখা যায় চীন আর কেবল দর্শক হয়ে থাকতে চাইছে না, বরং গাজা এবং লেবানন ইস্যুতে তারা তাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার করেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন চীনের এই রেড লাইন ঘোষণার পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যে তাদের অর্থনৈতিক স্বার্থ এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের নিরাপত্তা নিশ্চিত করার আকাঙ্ক্ষা। কারণ গত কয়েক বছরে চীন মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে যে বিশাল বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছে, চলমান যুদ্ধ পরিস্থিতি সেই বাণিজ্যের পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যখন বারবার যুদ্ধবিরতির প্রস্তাব আসছিল এবং তাতে ভেটো দেওয়া হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে চীনের এই কঠোর অবস্থান পশ্চিমা বিশ্বকেও কিছুটা ভাবিয়ে তুলেছে। চীন স্পষ্টভাবে জানিয়েছে যে বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচার হামলা এবং সার্বভৌমত্ব লঙ্ঘন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা আর মেনে নেওয়া সম্ভব নয়, এবং যদি এই সংঘাত আরও ছড়িয়ে পড়ে তবে বেজিং তাদের কৌশলগত অংশীদারদের রক্ষায় কূটনৈতিক এবং অর্থনৈতিক সব ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হবে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে সৌদি আরব এবং ইরানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে চীন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল, যা প্রমাণ করে এই অঞ্চলে তাদের প্রভাব কতটা গভীর। তাই ইসরায়েলের বিরুদ্ধে এই রেড লাইন ঘোষণা কেবল কথার কথা নয়, বরং এর পেছনে সুদূরপ্রসারী ভূরাজনৈতিক সমীকরণ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন চীন হয়তো সরাসরি সামরিক সংঘাতে জড়াবে না, কিন্তু তারা ইসরায়েলের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা কূটনৈতিক বয়কটের মতো কঠোর পদক্ষেপ নিতে পারে, যা ইসরায়েলের অর্থনীতির জন্য বড় ধাক্কা হতে পারে। তাছাড়া ব্রিক্স জোটের সদস্য হিসেবে চীন গ্লোবাল সাউথের দেশগুলোকে একত্রিত করে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করার পরিকল্পনা করছে বলেও অনেক আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। উপসাগরের নীল জলরাশি, যা সবসময় মার্কিন রণতরীর উপস্থিতিতে সরগরম থাকে, সেখান থেকে হঠাৎ করেই মার্কিন বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ারের সরে যাওয়ার খবর আন্তর্জাতিক সামরিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পেন্টাগন যদিও বিষয়টিকে রুটিন রোটেশন বা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বর্ণনা করার চেষ্টা করছে, কিন্তু সমরবিদরা এবং নিরপেক্ষ পর্যবেক্ষকরা এর পেছনে ইরানের সামরিক সক্ষমতা এবং তাদের আধুনিক মিসাইল প্রযুক্তির ভীতির কারণ খুঁজে পাচ্ছেন। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী হল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল বাণিজ্যের রুট, যেখানে মার্কিন রণতরীর উপস্থিতি সবসময়ই শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ইরান তাদের হাইপারসনিক মিসাইল এবং ড্রোন প্রযুক্তিতে যে অভাবনীয় উন্নতি করেছে, তা মার্কিন নৌবাহিনীর জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটি এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই শক্তিশালী হয়েছে যে একটি বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার সরু উপসাগরীয় অঞ্চলে সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে, এমন আশঙ্কা থেকেই হয়তো মার্কিন কমান্ড এই রণতরীকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে মার্কিন রণতরীগুলো এখন উপসাগরের সংকীর্ণ এলাকা ছেড়ে আরব সাগরের উন্মুক্ত অংশে অবস্থান নিয়েছে, যাতে তারা ইরানের অ্যান্টি-শিপ ব্যালিস্টিক মিসাইলের আওতার বাইরে থাকতে পারে। এই ঘটনা মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের ওপর একটি মনস্তাত্ত্বিক আঘাত হিসেবে দেখা হচ্ছে, কারণ ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছিল যে তারা পারস্য উপসাগর থেকে বিদেশি শক্তিকে হটাতে সক্ষম।
বিশ্লেষকরা বলছেন ইরান সম্প্রতি তাদের নৌমহড়ায় এমন কিছু নতুন প্রযুক্তির অস্ত্র প্রদর্শন করেছে যা রাডারে ধরা পড়ে না এবং খুব দ্রুত গতিতে আঘাত হানতে সক্ষম। আর ঠিক এই কারণেই পেন্টাগন তাদের বিলিয়ন ডলারের সম্পদ অর্থাৎ এয়ারক্রাফট ক্যারিয়ারকে ঝুঁকির মুখে ফেলতে চায়নি। তবে মার্কিন রণতরী সরে যাওয়ার মানে এই নয় যে তারা অঞ্চলটি পুরোপুরি ছেড়ে দিয়েছে, বরং তারা হয়তো তাদের কৌশল পরিবর্তন করে দূরপাল্লার হামলার প্রস্তুতি বা আকাশপথে নজরদারি বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে। ইরান সীমান্তের খুব কাছেই মার্কিন নজরদারি বিমান বা সার্ভেইলেন্স এয়ারক্রাফটগুলোর আনাগোনা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যা দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের ঝুঁকিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। রাডার ট্র্যাকিং সাইটগুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মার্কিন বিমান বাহিনীর অত্যন্ত আধুনিক এবং শক্তিশালী গোয়েন্দা বিমানগুলো ইরানের আকাশসীমার ঠিক গা ঘেঁষে নিয়মিত টহল দিচ্ছে এবং তাদের উদ্দেশ্য হল ইরানের অভ্যন্তরীণ সামরিক প্রস্তুতি, রাডার সিস্টেম এবং মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রগুলোর তথ্য সংগ্রহ করা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইতিমধ্যেই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে যে তাদের আকাশসীমা লঙ্ঘনের সামান্যতম চেষ্টা করা হলে তারা কঠোর জবাব দেবে এবং অতীতেও তারা মার্কিন ড্রোন ভূপাতিত করে সেই সক্ষমতার প্রমাণ দিয়েছে। এই নজরদারি মহড়া এমন এক সময় চলছে যখন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক ধরনের যুদ্ধের দামামা বাজছে এবং একটি ছোট ভুল বা ভুল বোঝাবুঝি বড় ধরনের যুদ্ধের সূত্রপাত করতে পারে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন আমেরিকা মূলত ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা সাইবার যুদ্ধের প্রস্তুতি হিসেবে এই তথ্যগুলো সংগ্রহ করছে, যাতে প্রয়োজনে তারা ইরানের যোগাযোগ ব্যবস্থা অচল করে দিতে পারে। অন্যদিকে ইরানও বসে নেই। তারা তাদের সীমান্তে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-300 এবং তাদের নিজস্ব তৈরি বাভার 337 মোতায়েন করেছে, যা অনেক দূর থেকেই শত্রু বিমান শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। এই ইঁদুর বিড়াল খেলায় সবচেয়ে ভয়ের বিষয় হল মিসক্যালকুলেশন বা ভুল হিসেব নিকাশ। যদি মার্কিন কোনো বিমান ভুলবশত ইরানের সীমানায় ঢুকে পড়ে এবং ইরান সেটাকে গুলি করে নামায়, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আপনারা লক্ষ্য করবেন যে আধুনিক যুদ্ধে তথ্যই হল সবচেয়ে বড় অস্ত্র, আর আমেরিকা সেই তথ্য সংগ্রহের জন্যই এই ঝুঁকিপূর্ণ মহড়া চালাচ্ছে। স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে সীমান্তের ওপারে ইরানি ফাইটার জেটগুলো এখন নিয়মিত স্ক্র্যাম্বেল বা জরুরি উড্ডয়ন করছে, যা পরিস্থিতিকে আরও থমথমে করে তুলেছে। এই আকাশযুদ্ধের প্রস্তুতি এবং নজরদারির প্রতিযোগিতা কেবল সামরিক গণ্ডিতেই সীমাবদ্ধ নেই, এটি কূটনৈতিক টেবিলেও উত্তাপ ছড়াচ্ছে। আমেরিকা চাইছে ইরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে, যাতে ইরান তাদের প্রক্সি বাহিনীগুলোকে নিয়ন্ত্রণ করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি বোর্ড বা পিস বোর্ড গঠনকে কেন্দ্র করে, যেখানে আশ্চর্যজনকভাবে ইসরায়েলের অংশগ্রহণ নিশ্চিত হলেও ফিলিস্তিনের কোনো প্রতিনিধি বা স্থান রাখা হয়নি। এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ বিষয়টিকে তাদের অস্তিত্বের উপর আঘাত হিসেবে দেখছে। ট্রাম্পের এই উদ্যোগটি মূলত আব্রাহাম অ্যাকর্ডসের একটি সম্প্রসারিত সংস্করণ হিসেবে মনে করা হচ্ছে, যেখানে মূল লক্ষ্য হল আরব দেশগুলির সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করা এবং ফিলিস্তিন ইস্যুটিকে পাশ কাটিয়ে যাওয়া। ওয়াশিংটন এবং তেল আবিবের কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে যে এই বোর্ডে ইসরায়েলের উপস্থিতি তাদের নিরাপত্তা এবং আঞ্চলিক বাণিজ্যের জন্য অত্যন্ত লাভজনক হবে, কিন্তু ফিলিস্তিনকে বাদ দেওয়ায় এটি কতটা শান্তি বোর্ড হবে তা নিয়ে খোদ পশ্চিমা মিত্রদের মধ্যেই দ্বিমত রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প প্রশাসন যদি ক্ষমতায় ফিরে আসে, তবে তারা দ্বিরাষ্ট্র সমাধানের পুরনো নীতি থেকে সরে এসে সরাসরি অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে ফিলিস্তিনিদের রাজনৈতিক দাবিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, যা এই বোর্ডের গঠন থেকেই স্পষ্ট। ইসরায়েলের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যে এটি মধ্যপ্রাচ্যের নতুন যুগের সূচনা করবে, কিন্তু ফিলিস্তিনি নেতারা বলছেন যে ফিলিস্তিন ছাড়া কোনো শান্তি পরিকল্পনাই সফল হতে পারে না এবং এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এই শান্তি বোর্ডের মূল কাজ হবে মধ্যপ্রাচ্যে বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি বিনিময় এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার করা, যেখানে ইসরায়েল হবে মূল চালিকা শক্তি। কিন্তু ফিলিস্তিনকে বাইরে রাখার ফলে জর্ডান, মিশর এবং সৌদি আরবের মতো দেশগুলো কতটা স্বাচ্ছন্দ্য বোধ করবে তা নিয়ে সংশয় রয়েছে, কারণ তাদের ওপরও ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে চাপ রয়েছে।
অনেক বিশেষজ্ঞ আশঙ্কা করছেন যে ফিলিস্তিনকে কোণঠাসা করার এই প্রক্রিয়া বাস্তবে শান্তি আনার বদলে ক্ষোভ এবং বিদ্রোহকে আরও উস্কে দিতে পারে। আপনারা যারা এই অঞ্চলের রাজনীতির খোঁজ রাখেন তারা জানেন ফিলিস্তিন ইস্যু সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা প্রায় অসম্ভব, কিন্তু ট্রাম্পের এই নতুন ফর্মুলা সেই বাস্তবতাকে অস্বীকার করে এক নতুন সমীকরণ তৈরির চেষ্টা করছে। ইরানের হাতে এখন যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে তা দিয়ে তারা খুব সহজেই ১ ডজন বা ১২টি পরমাণু বোমা তৈরি করতে পারে। এই তথ্যটি কেবল একটি পরিসংখ্যান নয়, বরং এটি বৈশ্বিক নিরাপত্তার জন্য এক ভয়াবহ সতর্কবার্তা। কারণ ইরান যদি সত্যি সত্যি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে, তবে মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার এক নতুন এবং বিপজ্জনক অধ্যায় শুরু হবে। রিপোর্ট অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৬০% নিয়ে গেছে, যা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০%-এর খুব কাছাকাছি, এবং তাদের কাছে থাকা সেন্ট্রিফিউজ প্রযুক্তি এতটাই উন্নত যে তারা চাইলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ব্রেকআউট বা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে ইরান গোপনে তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে। যদিও ইরান সবসময় বলে আসছে তাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য, কিন্তু ১ ডজন বোমা তৈরির মতো কাঁচামাল মজুদ থাকাটা সেই দাবিকে প্রশ্নবিদ্ধ করে তোলে। ইসরায়েল ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে তারা ইরানকে কোনোভাবেই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে দেবে না এবং প্রয়োজনে তারা সামরিক হামলা চালাবে, যা এই আশঙ্কাকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। পরমাণু বিশেষজ্ঞরা বলছেন ইরান এখন থ্রেশহোল্ড স্টেট বা পারমাণবিক সক্ষমতার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, অর্থাৎ তারা চাইলেই বোতাম টিপে বোমা তৈরির প্রক্রিয়া শুরু করতে পারে। এই পরিস্থিতি সৌদি আরব, তুরস্ক এবং মিশরের মতো দেশগুলোকেও নিজস্ব পারমাণবিক কর্মসূচির দিকে ঝুঁকতে বাধ্য করতে পারে, যা পুরো অঞ্চলকে একটি বারুদের স্তূপে পরিণত করবে। ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইরানকে থামানোর চেষ্টা করলেও ইরানের বর্তমান কট্টরপন্থী সরকার কোনো শর্তেই তাদের কর্মসূচি থেকে সরে আসতে নারাজ। তারা এটাকে তাদের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসেবে দেখছে। দর্শকদের মনে রাখা দরকার, পরমাণু অস্ত্র কেবল একটি বোমা নয়, এটি একটি ডিটারেন্স বা প্রতিরোধ ব্যবস্থা। ইরান যদি এটি অর্জন করে তবে তাদের ওপর আর কেউ সহজে হামলা করতে সাহস পাবে না।